ও ওটা কি? হ্যাঁ, গাছ তো নয়, অন্য কিছু। একটা একটা মানুষ যেন, ঝাপসা চুল, হাসছে, অন্ধকারের চোখ মুখ, অন্ধকারের হাসি, ডালপালাগুলো লম্বা হাতের মতো বাড়িয়ে রেখেছে, পেতে রেখেছে, পেতে রেখেছে ছাদের ওপর। হাওয়ায় দুলছে তারা, আওয়াজ হচ্ছে খসখস খসখস। নিঝুম পথে নিচ্ছে আরো, ছায়া হয়ে নেমে আসে রাত। অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত। বোঝা না বোঝার সীমা পেরিয়ে, অজানার কুয়াশা মেখে, না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প প্রসাদ বাবুর ভয়, লেখক প্রচিত গুপ্ত। একটাই ঘর, দোতলায় ছাদের উপর। ঘর খুব বড়, একজন কেন ৫-৬ জন হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বেশ বড়। শহরের এই পাড়াটা বেশ নিরিবিলি, গাছপালা অনেক। এই বাড়ির চারপাশেও গাছ। ভিতরে একটা ছোট মতো বাগান রয়েছে, তবে সেই বাগানে ফুল ফলের গাছ কিছুই নেই, শুধুই আগাছা। থাকার মধ্যেই রয়েছে একটা ঝাঁকড়া নারকেল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে এসেছে। ছাদের ছোট্ট পাঁচিল টপকে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের উপর। বাড়ি দেখে প্রসাদবাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্কর আর বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদ জানালেন। এই বাড়িটায় না এলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ, আহ, কোথায় পাওয়া যাবে? কিন্তু এত বড় ছাদ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বড্ড। এর পরেও প্রসাদবাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ ৫৪ বছরের প্রসাদবাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলায় খুটখাট, দরজার ক্যাঁচকোঁচে তিনি চমকে ওঠেন। তাই ছাদ দেখেও একটু ঘাবড়ে গিয়েছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতে ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদবাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তার ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন অফিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গিয়েছেন, সেখানে কাজ করেন শিশিরবাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বলেন, ও প্রসাদবাবু, আর দিন ফাইলটা দিন, এখানে থাক। হিসেবটা একবার দেখবেন না? হিসেব টিসেব পরে হবে দাদা, আগে বলুন তো, কাল রাতে ওরা কেউ এসছিল নাকি? এসেছিল মানে কারা? রাতে আবার কারা আসবে? আরে বাবা, রাত বিরেতে আপনার কাছে যারা আসে তাদের কথা বলছি। ওই যে লম্বা লম্বা হাত, উল্টো দিকে গোড়ালি, কেউ এসছিল নাকি? ঠাট্টা করছেন? না না, ঠাট্টা করবো কেন? ভূত খুব সিরিয়াস একটা বিষয়। সিরিয়াস বিষয় নিয়ে কখনো ঠাট্টা করা যায়?
আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে, সেও ঠিক আপনার মতো ভূত নিয়ে হাসি ঠাট্টা এক্কেবারে সহ্য করতে পারে না। অফিসের বাইরেও একই কাণ্ড। পাড়াতেও অনেকে তার ভয়ের কথা জানে। সেদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদবাবু। গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিল পাড়ার ছেলেরা। প্রসাদবাবুকে দেখে চুপ করে গেল। তাদের মধ্যে পল্টু নামের একটি ছেলে গম্ভীর গলায় বলল, আরে প্রসাদ কাকু নাকি? প্রসাদবাবু একটু থমকে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কিছু বলবে পল্টু? না, তেমন কিছু না, আপনাকে একটু সাবধান করে দিচ্ছিলাম। সাবধান? কিসের জন্য? গোলমাল টোলমাল আবার কিছু হয়েছে নাকি? পল্টু গলাটা আরেকটু গম্ভীর করে বলল, না, এখনো হয়নি, তবে হতে পারে। মানে আজ অমাবস্যা কিনা, ভূতেদের ফেভারিট তিথি। এই জন্যই আপনাকে বলছিলাম যে একটু সাবধানে থাকবেন কাকু। পল্টুর কথাতে ছেলেরা সবাই হেসে উঠল। প্রসাদবাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদবাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে, হ্যালো। হ্যালো, হ্যালো মামু। আরে শোনো, নেট সার্চ করে দেখলাম জাপানে একটা দারুণ জিনিস বেরিয়েছে। কি বেরিয়েছে রে? ঘোস্ট লক। সেটা আবার কি জিনিস? সেটাই তো বলছি, ভূত ঠেকাতে তালা, জানলায় দরজায় লাগালে ভূত ঢুকতে পারবে না। যদি বলো একটা অর্ডার দিই। ধুর, আমি রাখছি এখন ফোনটা, কাজ করছি এখন। আরে আরে শোনো না, আরে শোনো না, আমি। প্রসাদবাবু ফোনটা কেটে দেয়। খুব রাগ হয়। ইচ্ছে করছিল ভগ্নেকে একটা জোর ধমক দিতে, কিন্তু পারেন না। কাজের অছিলায় ফোনটা কেটে এড়িয়ে যান। কারণ দোষ তো আর অন্য কারো নয়, দোষ তার নিজেরই। বড় বয়সে ভূতে ভয় পেলে সকলেই রসিকতা করবে। ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালে নানা অসুখ আছে, বাত, দাঁত ব্যথা, কান কটকট, সেসবের ওষুধ আছে। ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এবার মনে জোর এনে ভয়ের অসুখ সারাতেই হবে। কিছুতেই যে কেন পারছি না। ছি 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 ছি, ছোট বড় সবার কাছে হাসির পাত্র হচ্ছি, শুধুমাত্র শুধুমাত্র এই এই ভয়ের কারণে। কি লজ্জার কথা! ছি 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 ছি। প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক। সহজ সরল ছাপোষা মানুষ। কলকাতা থেকে বেশ খানিকটা দূরের এই শহরে ছোটখাটো একটা চাকরি করেন। ঠিক সময় অফিস আসেন। টিফিনের সময় অফিসের নিচে নেমে ফুটপাতের দোকান থেকে টোস্ট আর কলা কিনে টিফিন সারেন। সহকর্মীরা যখন বলেন, আরে ও প্রসাদদা, পাউডি কলা ছেড়ে একদিন অন্য কিছু হবে নাকি? একটা ফিশ ফ্রাই বলি। না ভাই, আমার এই পাউরুটি ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি। নিজের লোক বলতে বোন ভগ্নিপতি, তারা থাকে আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু সুখে আছি নামের একটা মেস বাড়িতে ছিলেন। স্টেশনের ঠিক পাশেই। বাড়িটা অতি পুরনো। মেসের মালিক সারাচ্ছি সারাবো এই করে চলেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল।
খাবার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাওয়ার তাড়া। হঠাৎ এই রাজু, আর খাবার দে তাড়াতাড়ি, আজ বড্ড দেরি হয়ে গেছে। কি রে আন? এই যে আসলে আচ্ছা জলটা হচ্ছিল তো। এই রাজু ভাই, এদিকে ভাতটা একবার আনতো, আমার আর প্রসাদ বাবুর দুজনেরই যে একটু করে লাগবে। আগে আনছি। এমন সময় হঠাৎ ছাদ থেকে ঝিরঝির করে বালি, সুরকি ইত্যাদি ডাল মাছের ঝোলের ওপর ঝরে পড়তে লাগল। মেসের মালিক চিৎকার করে উঠলেন, এ কি খাবারের মধ্যে আবার এসব কি পড়ছে ওপর থেকে? ওদিকে ওপরে তাকিয়ে দেখুন, ওপর থেকে একেবারে সব ঝরে ঝরে পড়ছে। এ বাবা, আরে তাড়াতাড়ি ওঠো সবাই, ছাদ ভেঙে পড়বে মাথায়। ওঠো ওঠো ওঠো, কাম সারছে, আমার যে খাওয়ানটাই এখনো শেষ হইল না। আরে দূর মশাই, আপনার খাওয়া আগে না প্রাণ আগে? হ্যাঁ, উঠুন উঠুন উঠুন, চলুন শিগগির চলুন, শিগগির চলুন। সর্বনাশ হয়ে গেছে, ভূমিকম্প ভূমিকম্প, সবাই পালান পালান। হায় হায়, আপনি ভাতের থালা নিয়ে যান কই, পালান কই আপনি? তা বলে আমি আমার খাবারটা এভাবে নষ্ট করব কেন? ভূমিকম্প হলে তো আবার আজব মানুষ তো। আর এই হয়েছে আমাদের মেসের মালিক। কতবার করে বলেছি আপনার বাড়িটা সারান, কথা কানেই নেন না। নাও বোঝো এখন ঠেলা। আরে পুরনো মেস বাড়ি এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করেছে, তাই চুন সুরকি ফেলে একটা ওয়ার্নিং দিচ্ছে। কোনো ভূমিকম্প টুমিকম্প কিছু হয়নি, মেসের মালিক আমাদের বোকা বানাচ্ছে। এই এই ধর তো ওনাকে, ধর ধর, মজা দেখাচ্ছি। এরপর তো মাথায় ইট পাথর লোহা লক্কর ফেলবে দেখছি। এই ধর ধর এই ধর 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 ওনাকে ধর, বেটার ছেলেকে মজা দেখাচ্ছি। ওরে বাবা ধরো না। এরপরই সুখে আছে মেস খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে, বছরখানেকও লাগতে পারে। যারা মেসে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন। এই ছোট্ট শহরে আর দ্বিতীয় মেস নেই। কেউ গেলেন আশেপাশের আত্মীয়ের বাড়িতে, কেউ বা দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলে ঘর নিলেন। প্রসাদবাবু তাই করলেন। অফিসের কাছাকাছি একটা হোটেলে উঠলেন, কিন্তু খরচে পোষাতে পারলেন না। তার ওপর হোটেলের খাওয়াও তার একেবারে সহ্য হল না। সারাদিন ঢেকুর উঠতে শুরু করল। এরকম সময় আসানসোলে বসে এই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্কর আর ছন্দা। বাড়ির মালিক আসানসোলে চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন। 1 বছর হলো বাড়িটা ফাঁকা পড়ে আছে। অনেক দিন ধরে নিজের একজন পছন্দসই ভাড়াটে খুঁজছি। ছাদের ঘরে থাকবেন, বয়স্ক মানুষ, যিনি ভাড়া থাকবেন অথচ পুরোপুরি ভাড়াটে হবেন না, বাড়িটা একটু দেখাশোনাও করবেন। বুঝলে তো কিঙ্কর, আসলে ওখানকার ছোট ছেলেপুলেরা পাঁচিল টপকে বাগানে ঢোকে, তাই তাদের একটু ধমকও দেবেন। ভবঘুরেরা বারান্দায় আস্তানা গাড়তে চাইলে একদম তেড়ে যাবেন। আর রোববার করে লোক ডেকে বাগানের আগাছা কাটাবেন, এই আর কি। ব্যানার্জিদা, আপনার এই সমস্ত শর্ত বজায় রাখার মতো ভাড়াটে আমার সন্ধানে আছে। সম্পর্কে আমার শ্যালক, দাঁড়ান একটু ওনাকে ফোন করে সব বলে দিই। বেশ বেশ, খুব উপকার করলে ভায়া। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া অতি যৎসামান্য। কিঙ্কর প্রসাদবাবুকে টেলিফোনে সব বলল। প্রসাদবাবু বললেন, বাড়ি দেখভাল করতে হবে মানে? এটা আমার পছন্দ নয় কিঙ্কর, এসব উটকো ঝামেলা। চুপ করুন তো। বাড়ি দেখভাল মানে কি আর ওই লাঠি হাতে রাত জেগে পাহারা? আরে একটু আধটু হাঁকডাক দিলেই হবে। বাড়ির মালিক ভয় পাচ্ছে, খালি বাড়ি দেখে এরপর চোর ডাকাত দরজা জানলা খুলে না নিয়ে যায়।
এই জন্য একজনকে চাইছে। বছরখানেক আগে ওই বাড়িতে কি যেন একটা গোলমাল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ। গোলমাল মানে কি গোলমাল? এই কথায় কিঙ্কর আরও বিরক্ত হয়ে বলল, ও সব আমি জানি না। এই নিন, আপনি আপনার ওই বোনের সঙ্গে কথা বলুন। হ্যালো দাদা, বলছি কি গোলমাল সেটা তোমার জেনে কি হবে শুনি? ছন্দা টেলিফোন ধরে দাদার ওপর রাগ দেখালো। বোন রেগে গেছে বুঝতে পেরে প্রসাদবাবু মিনমিন করে বললেন, না মানে ভাবছি আবার চুরি টুরি নয় তো? চুরি, ডাকাতি, খুন যাই হোক, তোমার কি? তোমার সস্তায় বাড়ি চাই, ব্যাস, সব গোলমাল মিটে গেল। এই সপ্তাহেই মালপত্র নিয়ে ওখানে চলে যাবে। ওই ঘর কিন্তু মোটেও ফাঁকা থাকবে না, এই বলে দিচ্ছি। দেখবে তোমার পুরনো মেসেরই কেউ ডবল ভাড়া দিয়ে নিয়ে নিয়েছে, তখন মাথা চাপড়াতে হবে। আজই তোমার ভগ্নিপতি বাড়ির মালিককে 1 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিচ্ছেন। পরশুর মধ্যেই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাচ্ছে। শুনেছি নিরিবিলি জায়গা, ছাদের ওপর ঘর বলে রোদ হাওয়া ফ্রি, কোনো ঝামেলা নেই। তুমি মেজবাড়ির অন্ধকার ছোট ছোট ঘরে থাকতে বলেই তোমার ওইসব ভূতটুতের ভয়। খোলামেলা জায়গায় থাকবে, দেখবে আজে বাজে ভয় পালাবে। তাছাড়া খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই। ওই বাড়িতে একসময় কাজ করত বিনার মা, সে তোমার রান্নাবান্না করে দেবে, আমি বলে রাখবো। বলছি শোন না, মানে বাড়িতে গেলামই না, তার আগেই রান্নার লোক ঠিক করে ফেললি। ছন্দা যেন কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। বলল, তাতে বলছি কি, তুমি অত ভেবো না, আমি নিজে গিয়ে তোমার নতুন বাড়ি গুছিয়ে দিয়ে আসবো। ওকে ছুটি নিতে বলেছি। প্রসাদবাবু বুঝলেন আর কোনো উপায় নেই, বোন ভগ্নিপতির ঠিক করে দেওয়া বাড়িতেই উঠতেই হবে। বেচারীরা অত দূর থেকে বাড়ি খুঁজে দিয়েছে, এটাও তো একটা কথা। দিন তিনেক পর এক ভোরবেলা মালপত্র নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন প্রসাদবাবু। এসে দেখলেন এই রকো 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 রকো, এই এই রকো রকো রকো, আমাকে এখানে নামা দো। কত হুয়া? जी 20 रुपया। কি 20 রুপায়? এইখান থেকে একটুখানি আয়া আর তুমি এত টাকা বলতা হ্যাঁ? ये क्या मगेर मुलुक पाया है? हैं? जी इतना सामान लेके 3 किलोमीटर तक आया तो 20 रुपया का ज्यादा मांगा है का? हम गरीब आदमी है। তাহলে ও সামানটা তুলে দেখে যাও দেখি। এই নাও 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 20 রুপায় নাও নাও। हाँ दीजिए हमें दीजिए। अरे ए रिक्शावाला, तुम पालिए क्यों जाता है? अरे रोको रोको, दाঁড়াও। ये सब काम हम नहीं करेंगे, ठीक है? राम राम। ওহো, চলে গেল। ভারী অভদ্র তো, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর একটু মায়া দয়াও নেই। যাকে আর কি করা যাবে, ঠিক আছে। ওরে বাবারে, এখন এতগুলো মালপত্র আমি কি করে ওপরে তুলব? সত্যি অসুবিধা কিছুই নেই। একতলা বাড়ি, নিচটা বড় বড় তালা দিয়ে বন্ধ। পাশ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গিয়েছে লোহার সিঁড়ি। উঠে গেলে ছাদ, একপাশে ঘর। ঘর দেখে প্রসাদবাবু চমকে উঠলেন। আরে এ তো বিরাট ঘর দেখছি। এসে খেলে গড়াগড়ি দিয়ে থাকতে পারবো। ঘরের কোণে দেখতে পেলেন একটা খাট। খাটের মাথার কাছে জানলা। জানলা খুলতেই ছাদ, সেটাও বেশ বড়।
ভোরের নরম রোদ পড়েছে, আর একটা নারকেল গাছ যেটা ঝুঁকে আছে শান্ত ভঙ্গিতে একটু একটু দুলছে। অল্পক্ষণের মধ্যেই মনের খচখচানি দূর হয়ে গেল প্রসাদবাবুর। তিনি মনে মনে ঠিক করলেন, বাহ, এ তো অপূর্ব বাড়ি, কত আলো বাতাস। না না, এবার আমি বদলে যাব। ওই ভূত টুতের ছেলে মানুষই মাথা থেকে ঝেড়ে ফেলবো একদম। তাহলেই আমাকে নিয়ে সকলের ওই হাসি ঠাট্টা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই একটা কাজ করা যাক। আজ অফিস থেকে ফিরে মাদুর পেতে ছাদটায় খানিকক্ষণ বসে থাকলে কেমন হয়? বেলা একটু বাড়তেই 11-12 বছরের একটা মেয়ে এসে হাজির হল। দেখতে মিষ্টি, গায়ে একটা ফুল কাটা ফ্রক, ঘাড়ের দুপাশে দুটো বিনুনি ঝুলছে, তাতে লাল রঙের দুটো সস্তার ফিতে, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রসাদবাবু বললেন, তুই কে? আমি বীণা। বীণা কে? বীণার মায়ের মেয়ে। প্রসাদবাবুর এবার মনে পড়ে গেল বীণার মা মানে যে মহিলা তার রান্না করবে। প্রসাদবাবু মেয়েটিকে প্রশ্ন করলেন, তা তোর মা কোথায়? মায়ের জ্বর হয়েছে, আমায় বললে তুই গিয়ে রান্না করে দিয়ে আয়, নইলে নতুন মানুষ তো বিপদে পড়বে। সে কি রে, তুই কি রান্না করবি? এইটুকু মেয়ে। এইটুকু মেয়ে বলে এইটুকু রান্না পারবো। ভাত, ডাল আর আলু ভাজা চলবে? আরে বাবা, ডাল ভাতে খুব হবে। তুই বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো রে বীণা। হ্যাঁ, গুছিয়ে রান্নাও করতে পারি। এই, তুই কথায় কথায় হাসিস কেন রে? হ্যাঁ, মনে হয় হাসির রোগ আছে। একমুখ হেসে বলল বীণা। প্রসাদবাবু চোখ পাকিয়ে তাকালেন। বীণা রান্নাঘরে ছুটতে পালালো। রান্নাঘর পাশেই। বীণা ছুটে যাওয়ার সময় একটা ঝমঝম আওয়াজ পেলেন প্রসাদবাবু। মেয়েটা ঘুঙুর পড়েছে নাকি? কই চোখে পড়ল না তো। কে জানে, ছোট মেয়েরা ছোটাছুটি করলে বোধহয় এরকম আওয়াজ হয়। যাকে, ওহো, এবার স্নানে না গেলে আবার অফিসে দেরি হয়ে যাবে। যাই স্নানে যাই। খবরের কাগজটা রেখে স্নানে গেলেন প্রসাদবাবু। এ বাড়িতে জলের সমস্যা নেই, বেশ সময় নিয়ে স্নান করা গেল। সুখে আছে মেসে জলের টানাটানি ছিল, মাথাপিছু 1 বালতি পাওয়া যেত। খেতে বসলেন প্রসাদবাবু। বীণা রান্না বেশ খারাপ করেছে, সবেতেই গাদা খানেক চিনি। বাবা গো, প্রতিটা রান্নায় কি মিষ্টি। থাক, কি আর বলবো, ছোট মেয়ে কতটাই বা আর পারবে। যেটুকু করেছে এই অনেক। খাওয়া শেষে প্রসাদবাবুকে মুখ ধোয়ার জল এগিয়ে দিল বীণা। বলল, আহ, 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 ও, রান্না ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। বলছি, রাতের রুটি করতে কখন আসবি? আমি আর আসবো না গো, রাতে রুটি তরকারি করে গেলাম। কাল থেকে মা আসবে, বীণার মা। বীণার হাসি শুনে প্রসাদবাবুর ভালো লাগলো, তবুও বললেন,
ওই দেখো, ফাজিল মেয়ে আবার হাসে। চড় খাবি এবার। ঠিক আছে, ঠিক আছে, তুইও মায়ের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চলে আসিস, কেমন? কি জানি মা আমাকে আসতে দেবে কিনা, মনে হয় না দেবে। আমি বলে দেব, ঠিক আছে? ঘাড় নেড়ে সায় দেয় বিনা। প্রসাদবাবু অফিস যাবার জন্য বেরিয়ে ঘরে তালা দিলেন। বিনা দাঁড়িয়েছিল ছাদের এক কোণে। প্রসাদবাবু বললেন, কিরে, বাড়ি যাবি না? আমি একটু থাকবো গো এখানে, এই বেশি না, খানিকক্ষণ। থাকবি এখানে? কি করবি? একটু ভ্রু কুঁচকে বললেন প্রসাদবাবু। বিনা আবদারের ঢঙে বলল, এই ছাদটাতে খেলবো। তা বাড়ি গিয়ে খেল। মা খেলতে দেবে না গো, কাছে পাঠিয়ে দেবে। এমনিতেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে প্রসাদবাবুর। এখন মনটা নরম হয়ে গেল। আহারে, ছোট মেয়ে কাজকর্ম করে খেলতে চাইছে। সে না হয় থাকবি, কিন্তু খেলবি কার সঙ্গে? একা? হ্যাঁ, একাই খেলবো। ছক কেটে এক্কা দোক্কা খেলবো। আর আর ওই যে গাছটা আছে, নারকেল গাছটা, ওর সঙ্গেও খেলবো। দেখো না, আমার সঙ্গে একবার খেলবে বলে কিরকম একেবারে ছাদে উঠে এসেছে। আমরা হাত ধরাধরি করে নাচবো, লাফাবো, দুজনে আগেও খেলেছি। এগিয়ে গিয়ে গাছের পাতাগুলো ধরে নাড়া দিল বিনা। ডালপালা দুলে উঠল, যেন সাড়া দিল। প্রসাদবাবু মনে মনে বললেন, পাগল মেয়ে। ঠিক আছে, খেল, আমি চললাম, বুঝলি? আর শোন, তুই যখন যাবি ওই সিঁড়ির মুখের গ্রিলের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবি, কেমন? আর তোর মা কাল যেন তাড়াতাড়ি আসে, দেরি হলে আবার অফিসে লেট হয়ে যাবে। লোহার সিঁড়ি বেয়ে নিচে নামার সময় প্রসাদবাবু গুনগুন করে গান করতে লাগলেন। কত বছর পর যে তিনি নিজের মনে গান করলেন। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে বাঁশি শুনে আর কাজ নাই, বাঁশি। অফিসের কাউকে নতুন বাড়ির কথা ভাঙলেন না প্রসাদবাবু। তিনি ঠিক করেছেন রবিবার সন্ধেবেলা অফিস আর সুখে আছি মেসের কয়েকজনকে ডাকবেন। ছাদে বসে গল্পগুজব হবে, সঙ্গে চা আর একটা করে ফিশ ফ্রাই। একটু খরচ হয়ে যাবে ঠিকই, তা হোক। চমৎকার বাড়ি দেখাতে একটু খরচ করতে হয়। আরও একটা কথা ভাবলেন। বিনার মাকে বলতে হবে মেয়েটাকে যেন সেদিন সঙ্গে নিয়ে আসে, সবাইকে একটু চা টা করে দেবে। অফিস থেকে বেরোনোর সময় ভগ্নিপতিকে একটা ফোন করতে গেলেন প্রসাদবাবু। বাড়িটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত এই মনে করে। যা, ফোনে তো পেলামই না। বেজে গেল ফোনটা, কেউ ধরলই না। ঠিক আছে, কালই হবে, তাড়াহুড়োর কিছু নেই, বরং একটা রাত কাটুক। বাড়ি ফিরে প্রসাদবাবুর মন আরও ভালো হয়ে গেল। ছাদটা একেবারে ঝকঝক করছে, বোঝাই যাচ্ছে বিনার কাজ। খেলা শেষে ঝাঁট দিয়ে দিয়েছে। একপাশে ইঁট দিয়ে আঁকা এক্কা দোক্কা খেলার অস্পষ্ট ছক। প্রসাদবাবু মুচকি হাসলেন। নিজের হাতে চা বানিয়ে এনে মাদুর পেতে বসলেন। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঘরে ফেরা পাখির কিচির মিচির ডাক। ধীরে ধীরে সন্ধে নামল। আকাশ ভরা তারা, মস্ত বড় একটা চাঁদ।
নারকেল গাছের পাতায় হাওয়া লেগে ফিসফিস করে আওয়াজ হচ্ছে। আহ বেশ লাগছে। এভাবে আকাশ, গাছপালা, পাখি অনেকদিন দেখা হয়নি। না, কিঙ্কর আর ছন্দা কাজটা কিন্তু ভালোই করেছে। কি সুন্দর চাঁদ, কতদিন পরে দেখলাম। নিশিরাত, বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি কথা বলে বাতাসে বাতাসে, বাঁকা চাঁদ আকাশে। প্রসাদবাবু গুনগুন করে গান গাইতে গাইতে হাত বাড়িয়ে নারকেল গাছের পাতা ছুঁলেন। পাতার দল হাওয়ায় সরসর করে সরে গেল, ফিরেও এলো আবার, যেন প্রসাদবাবুর সঙ্গে খেলতে চাইছে। অনেক রাত পর্যন্ত ছাদেই বসে রইলেন প্রসাদবাবু, নিজেই অবাক হয়ে গেলেন। কই, হ্যাঁ, ভয় টয় কিছু করছে না তো? ভয় সব পালিয়েছে নাকি? এই বাবারে, আমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই পালিয়েছে। ছন্দা ঠিকই বলেছে। এতদিন অন্ধকার ঘুপচি ঘরে থাকতে থাকতে মনের ভিতরেও অন্ধকার বাসা বেঁধেছিল। এই খোলামেলা পরিবেশ আমাকে এবার মুক্ত করে দিয়েছে পুরো। দারুণ লাগছে। প্রসাদবাবু মনে মনে হেসে উঠলেন, কিন্তু না, ভয় পালায়নি। ভয় ফিরে এলো অনেক রাতে। তবে সেটা প্রসাদবাবুর পরিচিত ভয় নয়, অপরিচিত ভয়, যা অনেক তীব্র, হাড় হিম হয়ে যায়। রাত তখন এই একটা কি দুটো। নতুন বাড়িতে সাধারণত প্রথম দিন ঘুম আসতে দেরি হয়। এই বাড়িতে প্রসাদবাবু কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল এক ধরনের অস্বস্তিতে। প্রসাদবাবু বুঝতে পারলেন অস্বস্তি নয়, আওয়াজ। হালকা একটা আওয়াজে ঘুম ভেঙেছে। ঝম ঝম নুপুরের আওয়াজ। আওয়াজটা আসছে থেমে থেমে। কে যেন ঘুঙুর পায়ে হাঁটছে। হাঁটছে না, লাফাচ্ছে। কিসের আওয়াজ? কেউ কি ঘুঙুর পড়ে লাফাচ্ছে? কে লাফাচ্ছে এত রাতে? কোথায় বা লাফাচ্ছে? কিসের শব্দ? গলা শুকিয়ে গেল প্রসাদবাবুর। তিনি চোখ খুললেন। ঘর অন্ধকার। এ কি, ঘর অন্ধকার কেন? ঘর অন্ধকার থাকার তো কথা নয়। রাতে তো নতুন জায়গায় চোর ডাকাত আসতে পারে ভেবে আলো জ্বালিয়ে শুয়েছিলাম। হ্যাঁ, স্পষ্ট মনে আছে। আলো জ্বললে চোর ডাকাতরা ভয় পেয়ে আর ঢুকবে না, তাই। ধরফর করে বিছানায় উঠে বসলেন প্রসাদবাবু। আলোটা কেনে ভালো? লোডশেডিং হতেও পারে, ফ্যানটাও তো ঘুরছে না। আচ্ছা, ওই ঝমঝম আওয়াজটা ছাদ থেকে আসছে না? হ্যাঁ, তাই তো, ছাদ থেকেই তো আসছে। আওয়াজটা কখনো জোরে, কখনো মিলিয়ে যাচ্ছে। শরীরের অস্বস্তিটা এবার ভয়ের চেহারা নিল। অন্য কোনো সময় এর ছিটে ফোটা ভয় পেলেও প্রসাদবাবু চাদর মুড়ি দিয়েছেন। আজ কিন্তু
উঠে বসলেন। আচ্ছা, একবার ছাদে গিয়ে দেখলে কেমন হয়? না না, কিচ্ছু হয়নি, সব মনের ভুল। নাকি ছাদে গিয়ে দেখার কথাটা মাথায় আসতেই প্রসাদবাবুর মন দুটো উত্তর দিল। একবার বলল কিচ্ছু হয়নি, আর একবার বলল নিজে গিয়ে দেখে এসো। না না, ভয় পেলে চলবে না। ভয়ের দিন তোমাকে শেষ করতেই হবে প্রসাদ, ভয়ের দিন তোমাকে শেষ করতেই হবে। যেও না, যেও না, বাইরে বিপদ আছে। ভয়ের দিন তোমাকে শেষ করতেই হবে প্রসাদ, ভয়ের দিন তোমাকে শেষ করতেই হবে। বাইরে বিপদ, যেও না, যেও না বাইরে। না না, আমি যাবই, ভয় পেলে চলবে না, আমাকে ভয় পেলে চলবে না। বাইরে বিপদ, বিপদ আছে বাইরে প্রসাদ, বাইরে বিপদ। দোনামোনার মধ্যেই খাট থেকে নামলেন প্রসাদবাবু। অন্ধকারে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেলেন। পা দুটোকে মনে হচ্ছে পাথর। কাঁপা হাতে দরজার ছিটকিনি খুলতে অনেকটা সময় লেগে গেল। খোলা দরজা দিয়ে কয়েক পা বেরিয়ে এসে দাঁড়ালেন। নির্জন অন্ধকার ছাদ, আকাশে চাঁদ নেই, অসংখ্য তারা। ছাদ জুড়ে নরম আলো পড়েছে কুয়াশার মতো। সেই আলো সাদা আর নীলে মেশা, বেশ লাগছে দেখতে। মনে সাহস এনে চারপাশে ভালো করে তাকালেন প্রসাদবাবু। না, কেউ তো নেই। ঘুঙুরের আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। দূরে বড় রাস্তা দিয়ে ট্রাক চলে যাওয়ার আওয়াজ ভেসে এলো। নিশ্চিন্ত হলেন প্রসাদবাবু। যাক বাবা, কোথাও কিছু নেই। ভাগ্যিস বেকার ভয় পেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেনি, তাহলেই তো ভয়টা আরো বেড়ে যেত। আর তাহলেই কাল সকালে এই চমৎকার বাড়ি ছেড়ে পালাতে হতো। ঘুরে দাঁড়িয়ে ফের ঘরে ঢুকতে গেলেন প্রসাদবাবু। আর তখনই চোখ পড়ল নারকেল গাছটার দিকে। নিমেষে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরের মধ্যে দিয়ে। ওটা কি? গাছ তো নয়, অন্য কিছু। একটা একটা মানুষ যেন, ঝাপসা চুল, হাসছে। অন্ধকারের চোখ মুখ, অন্ধকারের হাসি। ডালপালাগুলো লম্বা হাতের মতো বাড়িয়ে রেখেছে, পেতে রেখেছে, পেতে রেখেছে ছাদের ওপর। হাওয়ায় দুলছে তারা, আওয়াজ হচ্ছে খসখস খসখস। খামছে ধরার আগে বাঁধানো ছাদে যেন নখ সানাচ্ছে। ও মাগো! চোখের পাতা ফেলতে পারছেন না প্রসাদবাবু। তাকে কে যেন মাথার ভিতরে বলছে, চলে যাও, চলে যাও, পালিয়ে যাও, ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলো এখনই, নইলে অনেক বিপদ, চলে যাও এখান থেকে। কণ্ঠস্বরটা বাচ্চা মেয়ের মতো লাগলো, চেনা, কিন্তু চিনতে পারছেন না প্রসাদবাবু। তিনি বুঝতে পারছেন এখনই ঘরে ঢুকে যাওয়া দরকার, খুব দরকার, কিন্তু পারছেন না। নারকেল গাছের ডালপাতা তাকে হাত ছানি দিয়ে ডাকছে। তারপর হাত ধরে টান দিল। তিনি সম্পূর্ণ নিজের অনিচ্ছায় এগিয়ে যেতে লাগলেন ছাদের কিনারার দিকে। আর কয়েক পা গেলেই ছাদের ছোট্ট পাঁচিল, আর পাঁচিল টপকালেই বাবা, ওটা কে? কে ওটা? কে?
জ্ঞান হারানোর আগে প্রসাদবাবু স্পষ্ট শুনতে পেলেন গাছটা বাচ্চা একটা মেয়ের গলায় হেসে উঠল। গলাটা একবার চিনতে পারলেন প্রসাদবাবু। ছোট্ট মেয়ে বীণা। পরদিন সকালে ছাদের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল প্রসাদবাবুকে। পেল আসানসোল থেকে আসা প্রসাদবাবুর বোন ছন্দা আর ভগ্নিপতি কিঙ্কর। তারা প্রসাদবাবুকে না জানিয়েই কাল রাতে ট্রেনে উঠেছিল। পরিকল্পনাটা অবশ্য কিঙ্করেরই। একেবারে বাড়িতে হাজির হয়ে প্রসাদবাবুকে চমকে দেবে, এই কারণে 2 দিন অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। ছন্দার কাজও আছে। শুরু হলো কিঙ্কর ও ছন্দার কথোপকথন ট্রেনে বসে। দাদা আমাদের হঠাৎ করে এভাবে দেখে একেবারে চমকে যাবে, কি বলো? সে আর বলতে, আর আমার তো ওখানে যাবার প্রয়োজনও আছে। নতুন বাড়ি, দাদাকে একটু গুছিয়ে দিয়ে আসতে হবে না? সে তো বটেই, তার জন্যই তো অফিস থেকে 2 দিনের ছুটি নিলাম। আর তাছাড়া একটা রান্নার লোকও তো খুঁজতে হবে, একদিনের মধ্যে তো আর সেটা পাওয়া সম্ভব নয়। সত্যি, বিনার মা থাকলে কোনো চিন্তাই ছিল না। সে তো শুনলাম এ শহরের পাট চুকিয়ে চলেই গিয়েছে। এই কথাটা তো পরে শুনলাম ব্যানার্জিদা, মানে ওই বাড়ির মালিকের কাছ থেকে। অথচ বিনার মা নাকি 1 বছর আগে পর্যন্ত ওই বাড়িতে বন্ধ দরজা খুলে ঝাড়পোঁছ করত। সঙ্গে তার 12 বছরের মেয়েটাও, মানে ওই বিনা, থাকতো, ছাদে খেলতো। একদিন খেলতে খেলতেই নাকি ওই বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় বেচারি। তার মা তখন 1 তলায় ছিল, কাজ করছিল বোধহয়। ওমা, সে কি কথা! আহা গো, কিন্তু এই খবরটা তো তুমি আগে বলনি। দাদা একেই ভীতু মানুষ, তার ওপর যদি শোনেন যে ছাদের ঘরে উনি থাকছেন, সেই ছাদ থেকেই একটা বাচ্চা মেয়ে পড়ে মারা গেছে, তাহলে তো আর কিছুতেই থাকবে না। আমি আবার সেদিন দাদাকে বড় মুখ করে বললাম বিনার মা এসে সব রান্না করে দেবে, আর সেই বিনাই কিনা। জানো, ব্যানার্জিদার কাছে শুনেছিলাম বিনা মেয়েটা ছিল ভারী মিষ্টি, কথায় কথায় হাসতো। বায়না করায় একজোড়া ঘুঙুর কিনে দিয়েছিল তার মা। মেয়েটা সেই ঘুঙুর পরে লাফিয়ে বেড়াতো, আওয়াজ হতো ঝমঝম করে। বিনা যে কি করে ছাদ থেকে পাঁচিল টপকে পড়ল তা নিয়ে এখনো রহস্য আছে। কেউ যেন হাত ধরে টান দিয়েছিল, নইলে পাঁচিল টপকাবে কেন? বিশ্বাস করো, ব্যানার্জিদা আমাকে এই সব ঘটনা বলা মাত্রই আমি 2 দিনের ছুটি দরখাস্ত করি। তোমাকে আগে বললে তুমি দুশ্চিন্তা করতে, অস্থির হয়ে যেতে, তাই ভাবলাম একেবারে ট্রেনে উঠেই সব বলবো আর কি। তাছাড়া এমনই একজন লোকের ব্যবস্থা করব যে দাদার সাথে ওই বাড়িতেই থাকবে, ও সব কাজও করবে। আর শোনো, তুমি কিন্তু এসব কথা দাদাকে ভুলেও বলবে না। এখন যদি এ কথা শুনে বলে থাকবেন না ওই বাড়িতে, তাহলে নতুন বাসস্থান এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করব? সুখে আছি সারাই হতে এখনো 1 মাস 6 দেরি হতে পারে। ততদিন এইখানে থাকুক, এমনিতে তো কোনো সমস্যা নেই রে বাবা। তা বলে দাদাকে কিচ্ছু না বলে, যদি কোনো বিপদ হয় দাদার? কি বিপদ হবে? দূর, তুমিও কি তোমার দাদার মতো ভূত বিশ্বাস করছো নাকি? হ্যাঁ, এই চলো চলো চলো, স্টেশন এসে গেছে, নামতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ট্রেনে কিঙ্করের কাছ থেকে এই বাড়ির সেই গণ্ডগোলের আসল সত্যিটা শোনার পর ছন্দা যেন একটু দমে যায়। যে উৎসাহ নিয়ে সে দাদার নতুন ঘর সাজাতে আসছিল, সেই উৎসাহে কিছুটা হলেও যেন ভাটা পড়েছে। তার ওপর সকালে দাদাকে ছাদে এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। ও দাদা, দাদা, দাদা চোখ খোলো দাদা, কি হলো তোমার? কি গো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ডাক্তার ডাকো শিগগিরই। ও দাদা গো, দাদা চোখ খোলো, তখনই তোমায় বলেছিলাম, দেখলে তো? না না দাদা, আমি দাদাকে কিছুতেই এখানে রাখবো না। ও দাদা, আমায় ক্ষমা করো দাদা, চোখ খোলো দাদা, দাদা চোখ খোলো।
আমি ডাক্তার, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। দাদার কিচ্ছু হবে না, আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। ধীরে ধীরে জ্ঞান ফিরছে প্রসাদবাবুর। কান্নায় ভেঙে পড়ে ছন্দা। অপরাধবোধে ভুগতে ভুগতে কিঙ্কর ছুটল ডাক্তার ডাকতে। এনাদের কারোরই জানা নেই কাল রাতে কি ঘটেছিল, যার জন্য প্রসাদবাবু এই অচেতন অবস্থায় পড়ে আছেন। তাহলে সবটাই কি প্রসাদবাবুর মিথ্যা ভয়, নাকি সত্যি সে আছে? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর কলমে প্রসাদবাবুর ভয়। গল্পের বিভিন্ন চরিত্রে সোমক, অঙ্কিত, ভিভান, সুকন্যা, জয়দীপ বক্সী, জয়জিৎ ও আমি পৌলমী।